ওনারা আমাকে ভেতরে ঢুকতে দেয় না। এক পর্যায়ে আমি জোরজার করে ভেতরে ঢুকেছি। ঢোকার পর হচ্ছে এখানে ইউনো ছিল, ডিসি ছিল, সবাই উপস্থিত ছিল। তারপরে ওনারা এক প্রকারে আমাকে মানে ওইখান থেকে বের করে দিয়েছে আর কি। অনেক চা শ্রমিকের সন্তান যেন চা শ্রমিক না হয়। সত্যি কথা বলতে কি শুধুমাত্র চা বাগানগুলোতে প্যারাসিটামল দেওয়া হয়, এর চাইতে বেশি কিছু দেওয়া হয় না। কিন্তু একটা মানুষ যেভাবে চলাফেরা করতে পারছে, তাদের স্বপ্নটা যেভাবে বাস্তবায়ন হচ্ছে, আমার চা বাগানের মানুষেরও স্বপ্নটা ওইভাবে বাস্তবায়ন হোক। তারাও মানুষের মতো করে বাঁচার চেষ্টা করুক। দর্শক, আমার সঙ্গে আছেন চাকন্যা খায়রুন আক্তার। আপনি কেমন আছেন? আছি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি একটা সময় ভাইরাল হয়েছেন বিভিন্ন কথাবার্তা দিয়ে। এটা আপনি কিন্তু অনুপ্রেরণা মানে অনুকরণীয় দৃষ্টান্ত, একটি অনুপ্রেরণীয় গল্প। সেক্ষেত্রে আমরা বলি যে এই যে চা বাগান থেকে উপজেলা পর্যায়ে আপনার ভাইস চেয়ারম্যান হওয়া, প্রতিনিধিত্ব করা, এই স্বপ্নকে আপনি দেখেছেন কিনা কখনো? আসলে আমি নির্বাচনে আসব এরকম কোনো স্বপ্ন দেখি নাই। তবে আমার ছোট থেকে ইচ্ছা ছিল যে আমি মানুষের জন্য কাজ করব। তো আমি হচ্ছে পড়াশোনার পাশাপাশি, আমার বাবা তো রাজনীতি করতেন চা বাগানে মানুষের জন্য। তো উনার দেখেই আমার অনেক কিছু শেখা আর কি। তো বাবা মারা যাওয়ার পর তো আমাকে হচ্ছে চা বাগানে কাজ নিতে হয়। আর কাজ নেওয়ার পর হচ্ছে, যদিও রাজনীতি এরকমভাবে করতে চাইনি, কিন্তু নিজের জীবনের সাথে যখন বাস্তবতা মিলে গেছে সব কিছু, তখন অন্ততপক্ষে নিজের জন্য হলেও প্রতিবাদ করতে করতে আজকে এই জায়গাতে আসছি আর কি। চা বাগানের মানুষ তো এমনি এমনি আর চা পাতা তোলাটা বন্ধ করে দেয় না। তখনই বন্ধ করা হয় যখন তাদের মানে একেবারে দেয়ালে পিঠ ঠেকে যায়, তখনই। তো আসলে আমি সবসময় চা বাগানের মানুষের সাথেই ছিলাম। আন্দোলন সংগ্রাম বলেন, অধিকার আদায়ের জন্য রাজপথে বলেন, আমি তাদের সাথে ওই কাজটাই করে থাকি। চাকন্যা, এই উপদেশ আসলে আপনার কে দেয়, কারা দেয়, কিভাবে দেয় আসলে? চা বাগানের মানুষে দিয়েছে চাকন্যা উপাধিতে। ওয়ালটন সুইচ, স্টাইলিশ অ্যান্ড এলিগ্যান্ট। এখন আসলে এই যে একটা দায়িত্বশীল জায়গায় গেলেন, তারপর আসলে এখন তাদের জন্য কি কি কাজ করার সুযোগ হয়েছে বা হচ্ছে? আসলে আমরা তো হচ্ছে দায়িত্ব নেওয়ার পর তো বেশি দিন থাকতে পারিনি, আমাদেরকে তো আবার অপসারিত হতে হয়েছে। তো অপসারিত হয়েছে ঠিক আছে, তাই আমাকে যেভাবে জনগণ ভালোবাসতো ঠিক একইভাবে ভালোবাসে। আর আমি যেভাবে মানুষের পাশে ছিলাম, কাজ করে যেতাম, এখনও ঠিক একইভাবে মানুষের পাশে আছি, কাজ করে যাচ্ছি। চা বাগানের মানুষ তো আপনারা জানেন যে 170 টাকা মজুরি পেত, এখন হচ্ছে 178 টাকা মজুরি পাচ্ছে। এখন আপনি মনে করে থাকেন যে এই 178 টাকা মজুরিতে একটা চা শ্রমিক কীভাবে তারা দুই বেলা দুই মুঠো ভাত খাবে বা তাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাবে। যদি মজুরিটা কমপক্ষে 500 টাকা করা হয়, তাহলে মোটামুটি হয়তো বা চা বাগানের মানুষ তাদের ছেলে মেয়েকে অন্ততপক্ষে 2টা ডাল ভাত খাইয়ে পড়িয়ে পড়াশোনা করানোর সুযোগ করাতে পারবে। এখনও তো পড়াশোনা করাচ্ছে ঠিক আছে, কিন্তু অত বেশি যে মানে করাবে এরকমের কোনো সামর্থ্য থাকছে না আর কি। কীভাবে করাবে? টাকা পয়সা যদি না থাকে, তাহলে বই কিনে দেওয়ার টাকা নেই, স্কুলে ভর্তি করার মতো টাকা নেই, এই টাকাগুলো পাবে কোথায়? আর তাছাড়া এখন হচ্ছে একসাথে অনেকগুলো চা বাগান বন্ধ আছে। এই মানুষগুলা প্রথমে বাঁচবে কিভাবে, খাবে কিভাবে, ওইটা তো প্রথমে ভাবতে হবে, তারপরে না তাদের ছেলে মেয়েদের কথা ভাববে। আরেক তো হচ্ছে যে এখন যদি স্কুলে যেতে চায়, তাহলে ওদের হাতে তো 10টা টাকা গাড়ি ভাড়া দিয়ে ওদেরকে স্কুলে পাঠাতে হয়, একটা কলম কিনে দিতে হয়, খাতা কিনে দিতে হয়। ওই সামর্থ্যটা এখন বর্তমানে চা বাগানের মানুষের নেই। তো এই সামর্থ্যটা যদি একটা চা বাগানের মানুষের না থাকে, তাহলে তাদের ছেলে মেয়েদেরকে কীভাবে তারা পড়াশোনা করাবে? তো এই সাপোর্টটা সবচেয়ে বেশি প্রয়োজন আর কি, যে চা বাগানের মজুরিটা বাড়ানো হোক। আর দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই মানে যদি এটা থাকেই, রানিং থাকে, তাহলে 500 টাকা মজুরি হলেও চা বাগানের মানুষের জন্য আসলে কিছুই করা সম্ভব হবে না বলে মনে করছি আর কি। এখানে মানুষের আগ্রহ আছে ঠিক আছে, অনেক কিছু করার, মানুষের স্বপ্ন দেখে, কিন্তু এগুলো বাস্তবে পরিণত হচ্ছে না আর কি। স্বপ্ন শুধুমাত্র স্বপ্নই থেকে যাচ্ছে, বাস্তবে কিছুই করতে পারছে না। এখানে আসলে স্কুল, হাসপাতাল, মানুষের চিকিৎসার জন্য আসলে প্রয়োজনীয় যে সরঞ্জামাদি প্রতিষ্ঠান, সেগুলো আসলে গড়ে উঠেছে কিনা, কেমন গড়ে উঠেছে? আসলে হাসপাতালের কথা যদি বলি, তাহলে কি বলবো, আমাদের মালিক পক্ষরা বলে থাকেন যে হাসপাতালে তারা আমাদেরকে চিকিৎসা দিয়ে থাকেন। সত্যি কথা বলতে কি শুধুমাত্র চা বাগানগুলোতে প্যারাসিটামল দেওয়া হয়, এর চাইতে বেশি কিছু দেওয়া হয় না। কিন্তু নাম কাওয়াজতে শোনা যায় যে ওনারা অনেক কিছু দিয়ে থাকেন। মালিক পক্ষরা এটাও বলে থাকেন যে ওনারা আমাদেরকে ঘরে সুবিধা দিয়ে থাকেন, রেশন দিয়ে থাকেন। রেশন বলতে আসলে বুঝায় কি, চাল ডাল আলু তেল লবণ এভরিথিং সব কিছু। কিন্তু আসলে এই জায়গাতে কিছুই না, শুধুমাত্র 2.5 কেজি আটা দেওয়া হয়। চাল ডাল এগুলো আসলে ভুয়া কথা। মানুষে কিন্তু এটাই জানে, রেশন সম্পর্কে জানে যে চাল ডাল আলু তেল লবণ এগুলো সব কিছু দেয়, কিন্তু এরকমের কোনো কিছু দেওয়া হয় না। চিকিৎসার কথা যদি বলে, প্যারাসিটামল দেওয়া হয়, এর চাইতে বাইরে কিছু না। আর প্রাইমারি স্কুলের আছে ঠিক আছে, তবে সব কয়টাতেই তো আর নাই, খুব কম চা বাগানে আছে আর কি প্রাইমারি স্কুল। চা বাগানে যারা আছে, চা শ্রমিক, তাদের নিয়ে আসলে আপনার স্বপ্ন যা জানতে চাই। আসলে আমি ভাবি যে চা বাগানের মানুষগুলোকে নিয়ে
আরও 10টা মানুষ যেভাবে চলাফেরা করতে পারছে, তাদের স্বপ্নটা যেভাবে বাস্তবায়ন হচ্ছে, আমার চা বাগানের মানুষেরও স্বপ্নটা ওইভাবে বাস্তবায়ন হোক। তারাও মানুষের মতো করে বাঁচার চেষ্টা করুক, তাদের ছেলে মেয়েরাও পড়াশোনা করে শিক্ষিত হোক, তারাও কোনো ভালো চাকরি বাকরি করে তার মা বাবাকে যেন বলতে পারে যে আমি হচ্ছে আপনাদের জন্য কিছু করতে পেরেছি। চা শ্রমিকের সন্তান যেন চা শ্রমিক না হয়, আমার সবচেয়ে বড় পাওয়া এটা হবে আর কি। তাহলে অনেকের একটা প্রশ্ন যে যারা যদি চা শ্রমিক নাই থাকে তাহলে চা বাগান আসলে কিভাবে চলবে, কারা আসলে কাজটা করবে? আসলে ব্রিটিশরা তো চাই যে যেন দীর্ঘদিন ধরে চা বাগান থাকুক, যেন চা বাগানের শ্রমিকের সন্তানেরা পড়াশোনা না করতে পারুক। সারা জীবন মূর্খ থাকলে তো তারা হচ্ছে আমাদেরকে ওরকমভাবে নির্যাতন করে কম মজুরিতে কাজ করাবে। আর আমরা যদি পড়াশোনা করে একটা পর্যায়ে যেতে পারি তাহলে তারা আমাদেরকে ওই নির্যাতনটা আর করতে পারবে না। যারা এই চা বাগানে কাজ করবে সম্মানের সহিত কাজ করবে এবং তাদেরকে ওই সম্মানী মজুরিটাও দেওয়া হবে। আরেকটা প্রশ্ন। আসলে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছে, অনেক হুমকি ধামকি খেতে হয়েছে আমাকে। তারপরেও আমি আসলে পিছপা হই নাই। হচ্ছে 2022 সালে যখন আমাদের আন্দোলন চলছিল তখন হচ্ছে এক পর্যায়ে মজুরি বৃদ্ধি করার পর মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছিলেন শ্রমিকদের সাথে হচ্ছে আলোচনা করবেন, তারপর হচ্ছে শ্রমিকদের দুঃখ কষ্টের কথা শুনবেন। ওই জায়গাতে করা হয়েছে কি, প্রশাসনের লোকজন হচ্ছে যারা হচ্ছে এখানে জায়গাতে কথা বলবে, ওই জায়গাতে হচ্ছে ওদেরকে নিয়ে ট্রেনিং করানো হয়েছে আসলে ওনারা কী কী কথা বলবে কী কী কথা বলবে না। তো আমি প্রশ্ন করেছিলাম যে আমার মনের কথা আমি হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে প্রকাশ করব, তাহলে আপনারা শিখাই দিবেন কেন আমাকে? আমি তো আপনার কথা বলতে পারি না, আমি আমার মনের কথা এখানে প্রকাশ করব। আর আমি যদি প্রকাশই করতে না পারি তাহলে তো কথা বলার কোনো মানে হয় না এই জায়গাতে। তারপর হচ্ছে ওনারা আমাকে কথা বলতে দেয় নাই। যেদিন হচ্ছে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী, ওই দিন হচ্ছে আমাকে যে একটা যে কার্ড দেওয়া হয় ভিতরে ঢোকার জন্য, ওই কার্ডটা পর্যন্ত আমাকে দেয় নাই। আমি গেছি, গেট থেকে আমাকে বের করে দিয়েছে যে আপনি ভেতরে ঢুকতে পারবেন না, আমার কার্ড নেই। পরে হচ্ছে ওই জায়গা থেকে একটা ছেলে হচ্ছে আসছে, ওর নাম হচ্ছে স্বপন কালিন্দী, ওর কার্ডটা আমাকে দিয়েছে, বলছে আপা আপনি ভেতরে যান, আপনি আমার কার্ডটা নিয়ে নেন, আমি ভেতরে যাব না। পরে উনার কার্ডটা নিয়ে আমি ভেতরে গেছি। যাওয়ার পর হচ্ছে এমন সময় হচ্ছে বৃষ্টি পড়ছিল, আমি ভেতরে যাওয়ার এত চেষ্টা করেছি, আমাকে হচ্ছে প্রশাসনের লোকজন আটকে রেখেছে প্রায় 2 ঘন্টা ধরে। প্রায় 2-3 গাড়ি পুলিশ ছিল, আমাকে হচ্ছে আটকে রেখেছে। আমি 2 ঘন্টা বৃষ্টির পানিতে ভিজেছি, অনেক কান্না করেছি যে আমাকে ভেতরে ঢুকতে দেন, আমি ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো, আমাদের যা যা প্রয়োজনীয় আমরা সেগুলো জানাবো। আর মাননীয় প্রধানমন্ত্রী কেনই বা আমাদেরকে 170 টাকা মজুরি ঘোষণা দিল সেটাও আমাদের জানার আছে। কেননা আমরা 300 টাকা দাবি করেছি, যে পরিস্থিতিতে আমাদের দিন যাপন করতে হচ্ছে, এই পরিস্থিতিতে আমাদের 170 টাকা মজুরি কিছুই না, এগুলো আমাদেরকে বলতে হবে। তারপর হচ্ছে ওনারা আমাকে ভেতরে ঢুকতে দেয় না। এক পর্যায়ে আমি জোরজার করে ভেতরে ঢুকেছি, ঢোকার পর হচ্ছে এখানে ইউনো ছিল, ডিসি ছিল, সবাই উপস্থিত ছিল। তারপরে ওনারা এক প্রকারে আমাকে মানে ওইখান থেকে বের করে দিয়েছে আর কি। অনেক শ্রমিক প্রতিনিধিও ছিল, ওনারা তো ভয়ে হয়তো বা কিছু প্রকাশ করেনি, তো এই ধরনের হেনস্থার শিকার হয়েছে। অনেক সাংবাদিকও এখানে উপস্থিত ছিলেন, কিন্তু তারাও ওই সময়ে কোনো ধরনের কোনো প্রতিবাদ করেনি। তো অনেক কান্না করেছে, অনেক কষ্ট পেয়েছি। তারপরেও কিছু করার ছিল না, কেননা প্রশাসনের লোকজন আমাকে সাপোর্ট দেয় নেই আর কি। তারপরেও আমি হেরে যাইনি, আন্দোলন সংগ্রাম জারি ছিল, মানুষের জন্য কাজ করাটা ছিল, এখনো করছি। আপনার গল্পগুলো কি আপনি উপরে তুলতে পেরেছেন কিনা প্রধানমন্ত্রী? না না না, পারি নাই। কিন্তু পারবো কিভাবে, এখানে তো প্রশাসনের লোকজনই আমাকে প্রতি ধাপে ধাপে বাধা দিয়েছে, তাহলে তো প্রকাশ করার মতো ওরকম জায়গা পাই নাই যে প্রকাশ করব আর কি। অনেক ধন্যবাদ কালো কণ্ঠের সঙ্গে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। আপনার চা